সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য থাকছে বিশেষ জরুরি কিছু তথ্য। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই যাদের ডেলিভারি ডেট তাদের জন্য থাকছে বিশেষ ও জরুরি কিছু তথ্য। তাহলে চলুন শুরু করি। সামনেই যাদের ডেলিভারি ডেট তারা নিশ্চয়ই এখন খুব টেনশানে আছেন। টেনশান করার কিছু নেই, টেনশান প্লিজ করবেন না। আমি জানি যে আমরা টেনশান করি না, কারণ এটা অটোমেটিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চলে আসে। কিন্তু এ সময় টেনশান করাটা হচ্ছে ভীষণ খারাপ, কারণ এ সময় টেনশান করলে প্রেশারটা ওঠানামা করে, আর প্রেশার ওঠানামা করলে অনেক সময় দেখা যায় যে গর্ভের ভেতরে বাচ্চা মারা যেতে পারে। তীরে এসে তরি ডুবুক, এটা আমরা কেউ চাই না। তাই টেনশান একেবারেই করবেন না। টেনশানটা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে হয় সেটা হচ্ছে ডেলিভারিটা নর্মালে হবে নাকি সিজারে হবে। আপনি যখন নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন তখনই সর্বশেষ চেক আপটা করিয়ে নেবেন। সর্বশেষ চেক আপটা করিয়ে নেওয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ডেলিভারিটা কি নর্মালে হবে নাকি সিজারে হবে। যদি দেখেন যে রিপোর্টে মা ও বাচ্চা উভয়ের সব কিছুই ঠিক এসেছে তাহলে বুঝে নেবেন যে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালি হতে যাচ্ছে। আর যদি কোনো জটিলতা তৈরি হয়, যেমন আপনার ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, অথবা বাচ্চা উল্টো পজিশন, অথবা গর্ভের পানি কম, বা বাচ্চার গলায় নাড়ি পেঁচানো ইত্যাদি কোনো না কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু সিজার লাগবে। সিজারের ক্ষেত্রে আপনার ডাক্তারই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, সে মতে আপনি হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে ফেলতে পারবেন। এরপরে এক একটা হসপিটালের এক একটা প্যাকেজ থাকে, কারো 3 দিনের, কারো 4 দিনের। প্যাকেজ অনুযায়ী হসপিটালে থাকার পরে আপনি বাসায় চলে আসবেন। ডাক্তার কিছু ইনস্ট্রাকশনস ও ঔষধ দিয়ে দেবে, সেগুলো যদি নিয়মিত সেবন করেন ও মানেন তাহলে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন। তাই সিজার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে একটা বিশেষ কথা হচ্ছে কি, সিজারটা ডিপেন্ড করে হচ্ছে বাচ্চার ম্যাচিউরিটির উপর। যেই সপ্তাহে আপনার বাচ্চা ম্যাচিউর হবে সেই সপ্তাহে আপনারা সিজার করিয়ে ফেলতে পারবেন। সেই জন্য চেক আপের মাধ্যমেই ডাক্তার বলবে যে আসলে আপনার বাচ্চা ম্যাচিউরড হয়েছে কিনা, নাকি আরও অপেক্ষা করতে হবে। তাই এটা ডাক্তারই চেক আপ করে জানিয়ে দেবে। যদি ম্যাচিউরড হয়ে যায় তাহলে সিজারের ডেটটা ফিক্সড করবে। সিজার নিয়ে এই জন্য আলাদা করে কিছু বলার নেই। তবে একটা বিশেষ অনুরোধ হচ্ছে, যেহেতু সিজার হচ্ছে একটা ছোটোখাটো অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি ও সাইড ইফেক্টস থাকে। সেই জন্য অতি অবশ্যই আপনারা কোনো নাম সর্বস্ব ডাক্তার বা হসপিটাল, অথবা চমকপ্রদ বিজ্ঞাপন দেখে ডাক্তার বা হসপিটাল, কিংবা কোনো সাশ্রয়ী বিজ্ঞাপন দেখে ডাক্তার কিংবা হসপিটাল প্লিজ চুজ করবেন না। যেহেতু এটা অপারেশন, আমি বারবার বলছি, তাই ডাক্তার ও হসপিটাল উভয়টাই চুজ করার ক্ষেত্রে খোঁজখবর নিয়ে ভালোভাবেই কিন্তু আপনারা সিজারটা করাবেন, যেহেতু এখানে দুটো মানুষের জীবনের প্রশ্ন। এরপরে বলি, যারা নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে চান বা যাদের নর্মাল ডেলিভারির পেশেন্ট সব কিছুই শেষ রিপোর্টে ঠিক এসেছে, তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি নিয়মিত হাঁটাচলা করবেন, টুকটাক কায়িক শ্রম করবেন, লো কমেটটা ব্যবহার করবেন, পুষ্টিকর খাবার খাবেন। সেই সঙ্গে নিশ্চিত করবেন আপনি সারাদিনে যা যেরকম খাবার খাচ্ছেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার বডিতে যায়, আপনার থেকে বাচ্চা পায়। 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। এভাবে করে আপনারা আপনাদের সময়টাকে পার করবেন। আর আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এতে করে একদিকে আপনার ধর্মীয় কাজও হবে, অন্যদিকে মানসিক টেনশনটাও অনেক কম হবে। এ সময় মানসিক টেনশনটা একেবারেই ভালো নয়, বা আপনার মানসিক স্বাস্থ্যটা ভালো রাখাটা সবথেকে বেশি জরুরি। সেই জন্য আপনি বেশি বেশি করে পরিবার পরিজনের সাথে সময় কাটাবেন, বন্ধুবান্ধবের সাথে সময় কাটাবেন, ভালো ভালো বই পড়বেন, ভালো কথা চিন্তা করবেন। একদম কোনো বিষয় নিয়ে টেনশন করবেন না। টেনশন করলে কি হয় সেটা আমি আগেই বলেছি। তাই নিজের মন মানসিকতা ভালো রাখার চেষ্টা করবেন। যে কাজ করলে বা যেভাবে চললে আপনার ভালো লাগবে সেটাই আপনি এই সময়টাতে বেশি বেশি করবেন। আর এই রুটিনটা যদি ফলো করেন তাহলে হবে কি, যে আপনার বডি নিয়মিতই কিন্তু একটা ব্যায়ামের উপরে থাকবে, পুষ্টিকর খাবার পাবে,
পানিটা ঠিকঠাক মতো পাবে, এতে করে আপনার অ্যামনিওটিক ফ্লুইডের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো আপনি যদি খান তাহলে হবে কি যে খাবারের একটা ছোট্টখাটো গ্যাপও যদি থেকে থাকে তাহলে সেটা ফিল আপ হয়ে যাবে। এভাবে করে সময়টাকে পার করবেন, দেখবেন সময়টা অনেক সুন্দরভাবে পার হয়ে যাবে। এবারে বলি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আমার ডেট পেরিয়ে গেছে বা পার হচ্ছে। এখানে ডেটের বিষয়টা হচ্ছে কি যে মাথায় রাখবেন, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে সাধারণত যে চিকিৎসাটা করা হয় বা যেভাবে ডেটের হিসাবগুলো করা হয় সেটা হচ্ছে কি, আপনি প্রথম কনসিভ করার পরে আপনার ডাক্তার আপনাকে যে ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা দিয়ে দেবে, সেটা হচ্ছে আপনার প্রথম ডেট। সেই সম্ভাব্য প্রথম ডেটে যদি আপনার ডেলিভারি হয়ে যায় তাহলে তো ভালো কথা, আর যদি না হয় সেই প্রথম ডেটটা যদি আপনি পার করে ফেলেন তাহলে টেনশনের কিছু নেই। আপনি ডাক্তারের কাছে গেলে চেক আপ করে ডাক্তার আপনাকে আরও এক্সট্রা 7 দিন সময় দেবে। সেই 7 দিনটা হচ্ছে আপনার সেকেন্ড ডেট। সেই ডেটের মধ্যে আপনার ডেলিভারি হলে ভালো, সেই ডেটে যদি ডেলিভারি না হয় তাহলে আবারও ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার চেক আপ করে আপনাকে আরও অতিরিক্ত 2 দিন, 3 দিন, 5 দিন সময় দেবে। সেটা হচ্ছে তৃতীয় ডেট। সেই তৃতীয় ডেটের মধ্যেও যদি আপনার ডেলিভারি না হয় এবং আপনি যদি এর মধ্যে 40 সপ্তাহ পার করে ফেলেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এবারে সিজারের চিন্তা করতে হবে। কারণ কি, 40 সপ্তাহের পরে গেলে মায়ের গর্ভে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে, পানির পরিমাণ কমতে থাকে এবং অনেক সময় দেখা যায় যে কি বাচ্চা মায়ের গর্ভে টয়লেট করে দেয়, সেই টয়লেট একবার তারা খেয়ে ফেললে মারা যেতে পারে। এক কথায় 40 সপ্তাহের পরে গেলে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে। সেই জন্য 3 ডেটে আপনাকে 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করানো হবে। আপনার হাতে দীর্ঘ সময় আছে, তাই একটা ডেট পার হলেও ঘাবড়ানোর কিছু নেই, আরও সামনে 2টো ডেট আছে আপনার। তবে এখানে একটা বিপরীত আছে। বিপরীতটা কি, অনেক সময় দেখা যায় যে অনেকের 40 সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু মা ও বাচ্চা খুব ভালো আছে, ভালো সাপোর্ট দিতে পারছে, তখন 41 সপ্তাহটাও অপেক্ষা করানো হয়। তাই অবশ্যই ভালো মন্দগুলো এই সময় ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এতে কি হবে, আপনি অনেক বেশি মানসিকভাবে শান্তি পাবেন। এবারে বলি, তৃতীয় ধাপে আপনার করণীয় কাজ হচ্ছে আপনার হসপিটাল ব্যাগটা গুছিয়ে ফেলবেন। যেদিনই চেক আপ করে আসবেন তার পরের দিনই হসপিটাল ব্যাগটা গুছিয়ে রেখে দেবেন। এতে আপনার ডেলিভারি প্রিপারেশানটা একেবারে 80% কমপ্লিট হয়ে যাবে। কারণ কি, ডেলিভারি ব্যাগটা আপনি আপনার মতো করে যখন ধীরস্থিরে সুন্দরভাবে গুছিয়ে নেবেন তখন মানসিকভাবে শান্তি পাবেন। আর যদি পরবর্তীতে গুছাবো বা সময় আছে এভাবে করে রেখে দেন, আর ইমার্জেন্সি যদি আপনার হসপিটালে অ্যাডমিট হওয়ার প্রয়োজন হয় তখন হুড়োহুড়ি করে হসপিটাল ব্যাগটা গুছাবেন। এতে কি হবে, অনেক প্রয়োজনীয় জিনিস ফেলে যেতে পারেন, বা আপনার সাথে হয়তো আরও অনেকে আপনাকে হেল্প করবে ব্যাগটা গুছিয়ে দিতে। এতে আপনি যেভাবে আসলে ব্যাগটা গুছাতে চাচ্ছেন বা যা যা নিতে চাচ্ছেন সেগুলো সব কিছু নাও যেতে পারে। তাই যদি প্রথম থেকেই ধীরে সুস্থে আপনি আপনার মতো করে হসপিটাল ব্যাগটা গুছিয়ে এক কোণে রেখে দেন তাহলে সময় মতো বা ইমার্জেন্সি টাইম আসলেও আপনি ব্যাগটা নিয়ে হসপিটালে চলে যেতে পারবেন। এবারে বলি কিছু সতর্কতার কথা। নবম মাস মানে হচ্ছে ডেলিভারির কাউন্টডাউন শুরু। নবম মাসে যে কোনো সময় ডেলিভারি হতে পারে, প্রথমেও হতে পারে, মাঝামাঝিতেও হতে পারে, শেষেও হতে পারে। বিশেষ করে সিজারের ক্ষেত্রে অনেকটাই টেনশন ফ্রি থাকা যায়, যেহেতু এটা পূর্ব পরিকল্পিত। ডাক্তার বলে দেয় যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, সো পেশেন্ট জানতে পারে যে ওই দিন আমার ডেলিভারি হবে, ওই দিন আমার বাচ্চা হবে। কিন্তু নর্মাল ডেলিভারি ক্ষেত্রে অপেক্ষা করতে হয়, কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, কোন দিন ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। একটা ডেট পার হয়ে গেলে তো আরও বেশি টেনশন কাজ করে, সেকেন্ড ডেটটা চলে গেলে তো টেনশনের মাত্রাটা দ্বিগুণ হয়ে যায়। এভাবে নর্মাল ডেলিভারি ক্ষেত্রে হয় কি যে পেশেন্টরা অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়ে বা টেনশনটা অনেক বেশি মাথায় কাজ করে। যতই বলি না কেন টেনশন করবেন না, এটা আসলে অটোমেটিক এসেই যায়। এখন পেশেন্টরা করে কি, বিশেষ করে যারা নতুন মা তারা এই ভুলটা করে কি, তারা অনুসন্ধানে নেমে পড়েন যে আচ্ছা দেখি তো কী করলে দ্রুত আমার লেবার পেইন আসবে বা দ্রুত জরায়ু মুখ খুলবে। আপনি যখন গবেষণা করবেন তখন অনেক টিপস টোটকা খুঁজে পাবেন, অনেকের অনেক কিছুই জানতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যে কোনো টিপস টোটকা যখন আপনি নিজের উপরে অ্যাপ্লাই করবেন তখনই বুঝতে পারবেন যে এটা আসলে কাজ করছে কি করছে না। যদি সেই টিপসটা বা সেই কৌশলটা আপনার উপরে ফলে বা ভালো হয় আপনার, তখন তো সেক্ষেত্রে ফুল ক্রেডিটটা সে বা তারাই নেবে। কিন্তু যদি খারাপ কিছু হয় তাহলে তার দায়ভার কেউ নেবে না, সবাই উল্টে আপনাকে দোষারোপ করবে, বলবে আপনি না মা, আপনি সন্তানের ভালোর কথা ভাবলেন না কেন, আমাদের
কথা কেন শুনলেন? আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথা শুনতে হবে? তখন কি করবেন? সারা জীবন আয়নায় নিজেকে নিজে মুখও দেখাতে পারবেন না যদি খারাপ কিছু হয়ে যায়, অনুশোচনায় ভুগতে হবে। সেই জন্য প্লিজ নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবেই শেষ হবে। কোনো ডাক্তার, বিশেষ ঔষধ বা কলা কৌশল কিংবা কোনো স্পেশাল কিছু করে কিন্তু ডেলিভারি প্রক্রিয়াটা হওয়ানো সম্ভব নয়। সেই জন্য এই সময়টাতে ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং যে কোনো টিপস, টোটকা, কলা কৌশল শোনা মাত্রই সেটা হুট করে নিজের উপরে অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করার কথা চিন্তা করার আগেও অন্তত 100 বার ভাববেন যে এটা আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা, আপনার জন্য নিরাপদ কিনা। যদি নিরাপদ মনে করেন তাহলে নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, যেন পরবর্তীতে কাউকে দোষারোপ করতে না হয়। আর যদি আপনার মনটা কিন্তু করে, খচখচ করে, তাহলে পুরোপুরি বাদ দেবেন। আমি শুরুতেই বলে এসেছি নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, এটার জন্য আলাদা করে আপনাকে কিছুই করতে হবে না। আর ভালোর ক্রেডিট সবাই নেবে, মন্দের দায়টা কেউ নেবে না, সব দোষারোপ আপনাকেই করবে। সেই জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করা, সময়টাকে সময় দেওয়া, সময় নেওয়া। ডেলিভারির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মানসিক প্রস্তুতি। আপনি মানসিকভাবে যত বেশি শক্তপোক্ত থাকতে পারবেন তত বেশি কিন্তু আপনার ডেলিভারি প্রক্রিয়াটা সহজ হবে এবং যে কোনো কিছুতেই সিদ্ধান্ত নিতে গেলে আপনার জন্য অনেক বেশি ইজি হবে। ভালো মন্দগুলো ডাক্তারদের সাথে অবশ্যই নিয়মিত শেয়ার করবেন। কারণ কি, ডাক্তাররা আমার আপনার থেকে অনেক বেশি এক্সপার্ট। ওনারা প্রতিনিয়ত পেশেন্ট ডিল করছে, প্রতি মুহূর্তে ডিল করছে। আপনি প্রথমবার যাচ্ছেন আর ডাক্তাররা প্রতিনিয়ত ডিল করছে। তাই ভালো মন্দগুলো ডাক্তারদের সাথে যোগাযোগ করলে অনেক বেশি টেনশন ফ্রি থাকতে পারবেন। আর যে কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে তখন ডাক্তারকেই বলবেন যে আপনি আমার জন্য একটা ভালো সিদ্ধান্ত চুজ করে দিন। আরেকটা কথা কি, ডেলিভারিটা নর্মালে হলো না সিজারে হলো সেটা বড় কথা নয়। আপনার সন্তান যেন আপনার কোলে সুস্থভাবে আসে, ডেলিভারির পরে যেন আপনি সুস্থ থাকেন, সেটাই হচ্ছে বড় কথা। অনেকে নর্মাল ডেলিভারি হওয়াটাকে একেবারে ক্রেডিট মনে করে আর সিজারটাকে ডিসক্রেডিটের পর্যায়ে নিয়ে যায়। এগুলো একেবারেই একটা ভ্রান্ত ধারণা। এই প্রথা বা এই ধারণাগুলোকে নিজের মনে একেবারেই জায়গা দেবেন না। নর্মাল ডেলিভারি বা সিজার এগুলো জাস্ট সন্তান জন্মদানের পদ্ধতি মাত্র। ফাইনালি যেন সন্তান সুস্থভাবে আপনার কোলে আসে, আপনি যেন সুস্থ থাকেন, এটাই আপনাদের সবসময় কামনা হবে, প্রার্থনা হবে, চাহিদা হবে। নর্মাল ডেলিভারি বা সিজার কোনোটাকে প্রায়োরিটি দেবেন না। হ্যাঁ, প্রত্যাশা থাকতেই পারে যে ডেলিভারিটা নর্মালে হোক, কিন্তু হতেও যদি না হয় তাহলে আপসেট হয়ে যাওয়ার কিছু নেই। সেভাবেই নিজেকে প্রস্তুত করুন এবং দুই পদ্ধতির জন্যই নিজেকে মানসিকভাবে যদি আপনি প্রস্তুত করেন তাহলে দেখবেন যে ডেলিভারি প্রক্রিয়াটা আপনার কাছে খুব সহজ হয়ে গেছে আর কোনো ভয় আপনার লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।